নমস্কার, হাউস অফ টেলসের ওড়িশা রোড ট্রিপ সিরিজের দ্বিতীয় ব্লগে সকলকে স্বাগত। আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের কলকাতা টু ওড়িশা 3 স্টপ রোড ট্রিপের প্ল্যানিং। সেই সঙ্গে বলেছিলাম কিভাবে গোটা রোড ট্রিপটা প্ল্যান করেছি, কোথায় কোথায় ব্রেক নিয়েছি ইত্যাদি প্রভৃতি। আর বলেছি আমাদের প্রথম ডেস্টিনেশন সপ্তশয্যা নেচার ক্যাম্পে থাকার অভিজ্ঞতা। সপ্তশয্যাতে থেকে আশেপাশে কি কি জায়গা দেখার আছে সব তথ্যই পাবেন সেই ভিডিওতে। পড়ে যাবে হাতে করে छोटा है ना, वो छोटा हाथ लेगा तो अच्छा लगेगा, खेलेगा। আজকের ভিডিওতে থাকছে আমাদের পরবর্তী গন্তব্য পুরীর গল্প। সপ্তশয্যা থেকে বেরিয়ে কটক শহরে প্রবেশ করেছি। চলেছি এখন মহানদীর পাড় ধরে। কটক থেকে ভুবনেশ্বর বাইপাস করে পুরী পৌঁছতে সময় লাগবে ঘন্টা দেড়েক। মহানদী এখানে কতখানি চওড়া দেখুন, এপার ওপার দেখাই যায় না। মাঝে মাঝে মহানদীতে চর পড়েছে আর সেখানে গড়ে উঠেছে বসতি। আবার কিছুটা গিয়ে শুরু হয়েছে নদী। এভাবেই গোটা কটক শহরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে মহানদী। কুয়াখাই নদী ক্রস করেই বাম দিকের রাস্তাটা নিতে হবে পুরী যাবার জন্য। এই যে হাইওয়েটা দেখতে পাচ্ছেন, এটা চলে যাচ্ছে ভুবনেশ্বর শহর। এই দেখুন, সামনে পেয়ে গেছি ওয়েলকাম টু পুরী লেখা সেই বিখ্যাত গেট, যার একদিকে যাচ্ছে কোণার্ক আর সোজা 42 কিলোমিটার গেলে আসবে পুরী ধাম। বলতে বলতে পৌঁছেও গেলাম। সপ্তশয্যা থেকে বেরিয়েছি বেলা 12টায়, এখন বাজে মোটামুটি ওই 1:30। আগের ভিডিও দিয়ে আপনাদের বলছিলাম যে এবারের রোড ট্রিপটা আমরা একদম হঠাৎই প্ল্যান করেছি বলতে পারেন। হাতে সময় ছিল ওই দিন 10 আর এই টাইমটা হচ্ছে যাকে বলে পিক টাইম, বড়দিনের ছুটি। এত অল্প সময়ে চেনা জানা তথাকথিত ভালো সমস্ত হোটেল হাউসফুল, সর্বত্র ঠাঁই নাই অবস্থা। অনেক খুঁজে পেয়েছি একটা হোটেল A1। এই হোটেলটা নিয়ে ডিটেল একটা ভিডিও আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। জিনা সরে যাও। রুমে ফ্রেশ হয়ে এবার লাঞ্চ পর্ব। হোটেলের খাবার জায়গাটা বেশ সুন্দর, খেতে খেতে সমুদ্র দেখা যায়, তবে খাবার খুবই নিম্নমানের। খাবারের অপশন সেরকম ভাবে নেই, আর বাচ্চার জন্য একটু সাদা ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ অর্ডার করলেও পাওয়া যায় না। আমরা তাই ঠিক করলাম যে কটা দিন পুরীতে থাকতে হচ্ছে, লাঞ্চ ডিনার আমরা বাইরে থেকেই করব। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলা ঠিক করলাম প্রভু জগন্নাথ দর্শনে বেরোবো। হোটেল থেকে মন্দির অটোতে মোটামুটি ওই মিনিট 10। ভাড়া পড়ে 200 থেকে 250 টাকা। ঠিক সন্ধ্যার সময় পৌঁছালাম মন্দির প্রাঙ্গণে। মন্দিরে পৌঁছেই দেখলাম প্রচন্ড ভিড় চারপাশে, আর সকলে অন্তত 4-5 ঘন্টা করে লাইনে দাঁড়িয়ে। ছোট্ট বাচ্চা আর বাবা মাদের নিয়ে ওভাবে যাওয়া তো কোনোভাবেই সম্ভব না। তাই সেই প্ল্যান পরিত্যাগ করে প্রভু জগন্নাথকে প্রণাম জানিয়ে বলে এলাম যদি সুযোগ হয় সকালের দিকে আসব। আজকে সন্ধ্যাটা তাই স্বর্গদ্বার বিচে কাটিয়ে দিতে চাই। কেমন ভিড় দেখছেন এখানে। আসার পথে অবশ্যই চেখে দেখলাম পুরীর খাজা আর গরম গরম ছানা পোড়া। চারপাশে যেদিকে তাকাই শুধু মানুষজনই দেখতে পাচ্ছি।
গম গম করছে পুরীধাম। সমুদ্রের ধারেও অনেক মানুষের ঢল। সমুদ্র দর্শন করতে করতে আবারও টেস্ট করলাম পুরী বিচের অন্যতম আকর্ষণ মদনমোহন মিষ্টি। যাই হোক, বিচের ধারে ঘণ্টাখানেক কাটিয়ে এই বিপুল জনজোয়ারে আমরাও গা ভাসিয়ে ফিরে যাচ্ছি হোটেলে। আগামীকাল আবার অনেক প্ল্যান। সকাল সকাল দেখছি সূর্য তো এত উপরে উঠে গেছে, কিন্তু সমুদ্র কিছু দেখা যাচ্ছে না। আসলে এত কুয়াশা আছে ওখানটাতে, আর কোনো ভিজিবিলিটি নেই। যেহেতু আজকে আমাদের প্ল্যান হচ্ছে একটু উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি এগুলো দেখে আসা, আর সাথে কোণার্ক টেম্পলটাও দেখে আসা। এখন পরের দিনের সকাল। হালকা ব্রেকফাস্ট করে আজ যাচ্ছি ধৌলি বা ধবলগিরি। পুরীর সাইট সিইং নিয়ে আলাদা করে বলার হয়তো কিছুই নেই, সবাই সব জানেন। তবু নিজেদের অভিজ্ঞতার ঝাঁপি ক্যামেরাবন্দি করে এনে শেয়ার করে নিলাম হাউস অফ টেলসের সমস্ত দর্শকের সঙ্গে। পুরী ভুবনেশ্বর হাইওয়ের উপর এটা হলো ধৌলি স্কোয়ার। এখান থেকেই বাম দিকে টার্ন নিলাম ধৌলি যাবার জন্যে। ধৌলি বা ধবলগিরি হলো ভুবনেশ্বরের কাছে। পুরী থেকে প্রচুর ভাড়ার গাড়ি বা শেয়ার কার পাওয়া যায়, সময় লাগে 1 ঘন্টা মতো। আমরা এখন এসেছি ধবলগিরিতে। নির্দিষ্ট পার্কিংয়ে গাড়ি পার্ক করে একটু হেঁটে ওপরে উঠলে পাওয়া যায় অটো। 300 টাকায় আধ ঘন্টা সময় ধরে ঘুরিয়ে দেখাবে সম্পূর্ণ ধবলগিরি চত্বর। আমরা সকলেই জানি ধৌলি বা ধবলগিরি একটি ঐতিহাসিকভাবে এবং ধর্মীয়ভাবেও গুরুত্বপূর্ণ জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন। এর সঙ্গে জড়িয়ে আছে 272 খ্রিস্টপূর্বাব্দের কলিঙ্গ যুদ্ধের ইতিহাস। প্রথমেই আমরা দেখলাম অশোক স্তম্ভের রেপ্লিকা। অশোক এবং কলিঙ্গ যুদ্ধকে স্মরণ করে মাথা তুলে দাঁড়িয়ে আছে এই রেপ্লিকাটি। এই মাটির তলা দিয়ে নাকি যাচ্ছে একটা সুড়ঙ্গ, যা তখনকার দিনে মানে কলিঙ্গ যুদ্ধের সময় ব্যবহার করা একটা গোপন যাতায়াতের পথ। ওই দূরে বয়ে চলেছে দয়া নদী। শোনা যায় কলিঙ্গ যুদ্ধের সময় এই দয়া নদীর জলে রক্তস্রোত আর লাখো লাখো মৃতদেহ দেখেই নাকি সম্রাট অশোকের মন পরিবর্তন হয়, আর তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে রূপান্তরিত হন, পরিত্যাগ করেন যুদ্ধের নীতি আর অবলম্বন করেন শান্তির পথ। এই যে এটাই সেই সুড়ঙ্গ। এটা নাকি একসময় উদয়গিরি খণ্ডগিরির সঙ্গে কানেক্টেড ছিল। বলতে বলতে এগিয়ে এলাম মন্দিরের দিকে। এখানে একটি মন্দির রয়েছে। এই মন্দিরটি খুব বেশি প্রাচীন নয়। মন্দির দেখে গুটি গুটি পায়ে এগোলাম ধৌলির বিখ্যাত পিস প্যাগোডা বা শান্তিস্তূপ দেখতে। ধৌলি শান্তিস্তূপ সকাল 6টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মকে বিশ্বের নানান প্রান্তে পৌঁছে দেবার জন্য নানান জায়গায় শান্তিস্তূপ প্রতিষ্ঠা করেন। তবে এই শান্তিস্তূপটি অত পুরনো নয়। এর প্রতিষ্ঠা হয় 1972 সালে কলিঙ্গ নিপ্পন সংঘ আর জাপান বুদ্ধা সংঘের যৌথ উদ্যোগে। এখানে এরকম ভগবান বুদ্ধের 4টি মূর্তি পাবেন, 4টি আলাদা আলাদা পশ্চারে। যাই হোক, শান্তিস্তূপ দর্শন আমাদের হয়ে গেছে। এবারে আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার পালা। তো এই ধবলগিরির শান্তিস্তূপে দাঁড়িয়ে আছি এখন আমরা, চারদিকটা ঘুরছি। তো এর ইতিহাসটা সংক্ষেপে বললে
এইখানে তো কলিঙ্গর যুদ্ধ হয়েছিল, কলিঙ্গর সাথে সম্রাট অশোকের। তো এইখান থেকে একটা নদী দেখা যাচ্ছে, দয়া নদী। তো ইতিহাস যেটা বলে সেটা হচ্ছে যে প্রায় 1 লক্ষ লোক মারা গিয়েছিল। তো এই নদীর জল নাকি একদম লাল হয়ে গেছিল মানুষের রক্তে। তো এখান থেকেই তারপরে সম্রাট অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়, এত রক্ত ভায়োলেন্স থেকে। এটাই ইতিহাস এখানে। ধৌলি থেকে বেরিয়ে হাইওয়েতে উঠে এই রাস্তাটা নিলাম। নেক্সট স্টপ আমাদের উদয়গিরি খণ্ডগিরি। বলতে বলতে পৌঁছেও গেলাম। এখানেও ঠিক ঠিক করছে ভিড়। আজ আসলে বছরের শেষ সানডে, তাই এখানে পা রাখার জায়গা নেই। নির্দিষ্ট পার্কিংয়ে গাড়ি রেখে টিকিট কাউন্টারে টিকিট কেটে প্রথমে ঢুকছি উদয়গিরিতে, এরপর যাব খণ্ডগিরি। একদম পাশাপাশি পাহাড়ে অবস্থিত দুটো কেভ, উদয়গিরি আর খণ্ডগিরি। টিকিট মূল্য এখানে পার হেড 25 টাকা। টিকিটটা অবশ্যই সঙ্গে রাখবেন, কারণ খণ্ডগিরিতে গিয়ে আবার এই টিকিট চেক করবে। আগেকার দিনে দুটিকে একযোগে বলা হতো কটক কেভ। হাতিগুম্ফা পাণ্ডুলিপিতে এই পাহাড়ের নাম কুমারী পর্বত। এই গুহাগুলি আনুমানিক খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে তৈরি। তৎকালীন জৈন সাধু মহারাজদের বসবাসের জন্যই মেনলি এগুলো তৈরি করা হয়েছিল। আর এগুলো তৈরি হয়েছিল রাজা খারবেলার সময়ে। এই দোতলা গুহাটির নাম রানী গুম্ফা। পাহাড়ের মাঝে এরকম ছোট ছোট গুহা পেয়ে জিনা পেয়েছে বেজায় মজা। একবার এদিকে লুকোচ্ছে তো ওদিকে লুকোচ্ছে, যেন তার লুকোচুরি খেলার জায়গা এটা। খণ্ডগিরি কেভস। খণ্ডগিরি কেভস। খণ্ডগিরি কেভস। Yes. এবার এলাম খণ্ডগিরি। খণ্ডগিরি থেকে ওই যে দেখা যাচ্ছে দূরে, ওটা উদয়গিরি। আর চারপাশটা অসম্ভব সুন্দর লাগছে, দেখুন। এখানে আবার একটি মন্দিরও আছে দেখছি। নেমেই পেয়ে গেছিল বেজায় খিদে। আর এখানে রয়েছে অনেক কটা স্ট্রিট ফুডের দোকান। গরম গরম লঙ্কার পকোড়া ভাজা হচ্ছে দেখে আর কি লোক সামলানো যায়। সঙ্গে আবার চারদিকে রয়েছে রাবড়ি। এইসব টুকিটাকি খাবারে পেট ভরিয়ে জিনাকে খাইয়ে ফিরে যাচ্ছি পুরী। আজ জানেন ভেবেছিলাম কোণার্ক যাব, কিন্তু এখন বাজে বিকেল 4:30, তাই কোণার্কটা হয়তো এবার আর হলো না। পুরীতে ফিরে রাতের দিকে ডিনারে গেছিলাম ওয়াইল্ড গ্রাস নামক একটা সি ফুড স্পেশাল ক্যাফেতে। বেশ ভালো লেগেছে এখানকার খাবার, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকালে আবার আমরা জগন্নাথ টেম্পলে যাচ্ছি। এবারে মন্দিরের ভিতরে দর্শন করব। একজন হোটেল থেকে পান্ডার সাথে কন্ট্যাক্ট করেছি, সাউথ গেটে থাকবেন। তো ওখান থেকে আমাদের নিয়ে মন্দিরের ভিতরে যাব। আজ ফাইনাল অ্যাটেম্প্ট নিলাম মন্দিরে পুজো দেবার। আর মন্দিরের ভেতরে যে ভিডিও করা যায় না সে তো আপনারা সকলেই জানেন। মন্দিরে পুজো দেবার সুন্দর ব্যবস্থা রয়েছে। 1100 টাকা থেকে শুরু করে 10-12 হাজার টাকার অবধি রেঞ্জের পুজোর ব্যবস্থা আছে। আমাদের হোটেলের মাধ্যমে মন্দিরের এক সেবায়িতের সহায়তায় প্রায় 2-3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর পেলাম প্রভু জগন্নাথের দর্শন। দু চোখ ভরে দেখলাম তাকে।
দুপুরে হোটেলে পৌঁছে গেল মহাপ্রসাদ। একেবারে নিয়ম মেনে মাটিতে বসে কলা পাতায় আস্বাদন করলাম সেই মহার্ঘ স্বাদের। এই মহাপ্রসাদের স্বাদের কথা নতুন করে আর কি বলবো বলুন। জগন্নাথ মন্দিরের 56 ভোগের পবিত্র প্রসাদ, অন্ন পরমান্ন মালপোয়ার সঙ্গতিতে আমাদের মন যেন শান্তিতে ভরে গেল। খাওয়া দাওয়া সেরে এসেছি নীলাদ্রি বিচে। স্বর্গদ্বারের ওই ভিড়ে আজকে না গিয়ে ভাবলাম অন্য কোথাও যাই। পুরীতে আজই তো শেষ দিন, শেষ বেলায় তাই সমুদ্র উপভোগ করতে এলাম। নীলাদ্রি বিচ পুরীর অন্যতম সুন্দর একটা বিচ। এখানে ভিড় তুলনামূলকভাবে কম, আর বিচটাও অনেক ক্লিন। এখানে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, তবে বিচটার মেনটেনেন্স খুব ভালো। এখন তো ডিসেম্বরের শেষ সপ্তাহ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর তেমনই হাড় কাঁপানো ঠান্ডা। আর তারই মাঝে দেখুন জিনা আর ওর বাবার লম্ফঝম্পের কোনো কমতি নেই। জিনার মতো বয়সেই আমার প্রথম পুরী আসা। এত জল এত বড় বড় ঢেউ দেখে আমি নাকি খুব ভয় পেতাম, কান্নাকাটিও করেছি খুব। আর ওদিকে আমার মেয়েকে দেখুন, খালি বলে ও নাকি আরো আরো এগিয়ে যাবে, বলে জল আয় জল আয়। ধীরে ধীরে সন্ধে নামলো। বিচের একপাশে আবার চলছে স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল। সেখানে প্রখ্যাত বালুচর শিল্পী সুদর্শন পট্টনায়ক এবং তার ছাত্রছাত্রীরা মিলে গড়ে ফেলেছে রকমারি স্যান্ড আর্ট, আর যার মধ্যমণি এই স্যান্টা বুড়ো। বালি আর অ্যাপেল দিয়ে বানানো বিশ্বের সব থেকে বড় সান্টা ক্লজ। নীলাদ্রি বিচে একটু ঘুরে টুরে চলে এলাম সোজা স্বর্গদ্বার। উড়িষ্যা এম্পোরিয়ামের কাউন্টার থেকে কিনে নিলাম বহু শখের একটা সম্বলপুরি সিল্ক। আর কি কিনলাম বলুন তো? ঠিক ধরেছেন, বাড়ির সকলের জন্য খাজা। পুরীতে শেষ দিনের ডিনারটা আমরা সারলাম হোটেল সংস অফ বেঙ্গলে বাঙালি খাবার দিয়ে, আর এই সঙ্গেই শেষ হলো পুরীর গল্প। তবে রোড ট্রিপ এখনো শেষ হয়নি। নেক্সট ভিডিওতে থাকছে উড়িষ্যার দারুণ সুন্দর অজানা একটা জায়গা। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। শেষে যেমনটা বলি, ও আজকে আমি বলবো না, বলবে আমাদের স্পেশাল গেস্ট। হ্যালো বন্ধুরা, তোমার লেগে ওয়েলকাম। আজকে দেখালে তোমার সাথে জিনু। আজকে লাইক শেয়ার সাবস্ক্রাইব নেক্সট পাউন্ডার ফিকার সাদারজি গ্রুপ ফান অন্য দিনে ডান্স করবো। বাই বাই।